প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে 18 নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। তার সাথে আলোচনা হবে সার্বিক অর্থনীতির নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি বলেন, আমরা তো একটা বছর শেষ করলাম, এই সদ্য সমাপ্ত বছরে আমাদের সার্বিক অর্থনীতির চিত্রটা আপনার কাছে কেমন মনে হয়েছে, যদি একটু বিশ্লেষণ করেন। সার্বিক অর্থনৈতিক চিত্র আমার দৃষ্টিতে ভালো, তবে শুরুর দিকে বিশ্বের যে মন্দা চলছিল 2008 সাল থেকে যেটা শুরু হয়েছে, সেটার কারণে সব দেশেরই ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে এক ধরনের গ্লোবাল গ্রোথ রেট কিন্তু অনেক কমে গিয়েছিল। সেই অবস্থায় এবং আমাদের দেশে বৎসরের শুরুতে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল প্রায় একটা কোয়ার্টার ধরে। সব মিলিয়ে তখন আমাদের প্রথম কোয়ার্টারে অর্থনৈতিক যে সূচকগুলো, সেগুলোর অবস্থা একটু খারাপ ছিল। তবে আস্তে আস্তে সেকেন্ড কোয়ার্টার থেকে এবং বিশেষ করে শেষ প্রান্তিক যেটা শেষের যে অর্ধাংশ, সেই সময়ে দেশের অর্থনীতির পারফরমেন্স অনেক ভালো। আমি কয়েকটা ইন্ডিকেটর বলবো। প্রথমে হলো যে গ্রোথ রেট অনেক ভালো, তারপরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 27 মিলিয়ন আমরা ক্রস করেছি, 27 বিলিয়ন ডলার ক্রস করেছি। আরেকটা হলো যে আমাদের যে রেমিটেন্সের ফ্লো, সেটা একটু স্লো ডাউন হয়েছিল এবং রপ্তানি প্রবৃদ্ধিটাও একটু স্লো ডাউন হয়েছিল, কিন্তু শেষের কোয়ার্টারে এসে সেটা আবার পিক আপ করে, যার কারণে আমাদের যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা নেগেটিভের দিকে চলে যাচ্ছিল, সেটা এখন পজিটিভের দিকে যাচ্ছে, যেটা একটা ভালো লক্ষণ। আর হলো যেমন অন্যান্য আর অনেক সূচক আছে, যেমন মূল্যস্ফীতি দেখা যাচ্ছে খুব নিয়ন্ত্রণের মধ্যে, অর্থাৎ দেশের মানুষ মোটামুটি কমফোর্টেবল একটা লাইফ লিড করতে পেরেছে, এটা একটা ভালো দিক। তবে এটা হলো একটা দিক। আর সার্বিক যদি আন্তর্জাতিক বাজারে দেখেন, আমাদের 2015 সালে আমরা ইনডাইরেক্টলি এক ধরনের বেনিফিট পেয়েছি। সেই বেনিফিটটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে আমাদের যে তেলের দাম, সেটা 100 থেকে কমে একেবারে 46-এ নেমে এসেছে, কিন্তু আমরা লোকালি প্রাইস অ্যাডজাস্ট করি নাই। এই অ্যাডজাস্টমেন্ট না করার কারণে মানুষের উপর দিয়ে একটু কষ্ট হলেও, যারা ভোক্তা তাদের কষ্ট হওয়ার কারণেও, তারপরেও দেখেন আমাদের দেশে কিন্তু প্রচুর এই দিক থেকে একটা সারপ্লাস জেনারেট হয়, যার কারণে বিপিসির যে একটা লুজিং কনসার্ন ছিল, সেই পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা কিন্তু এখন প্রফিটের দিকে যাচ্ছে এবং এটা একটা ভালো। আমাদের যে দেনা ছিল সেটা পরিশোধ হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে একটা ভালো 2015 সাল, ওভারঅল 2015 সাল আমার দৃষ্টিতে ভালো একটা বৎসর হিসাবে আমি বিবেচনা করি। আর আরেকটি বিবেচনার বিষয়, সেটি হলো সবচেয়ে বড় যে ইনভেস্টমেন্ট ডিসিশন হয়েছে পদ্মা সেতু, সেটা আরেকটা বড় ইনভেস্টমেন্ট, এবং এটা আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, এটা আন্তর্জাতিকভাবে এত বড় একটা সেতুর সিদ্ধান্ত, এটা আমার মনে হয় যে পৃথিবীর যে রেকর্ড আছে, ইতিহাস আছে, সেখানেও এটা লিপিবদ্ধ থাকবে। এই দিক থেকেও কিন্তু, এবং দেখেন পদ্মা সেতুর কাজ কিন্তু অনেক দূর হয়ে গেছে এবং আগামীতে আমরা পদ্মা সেতুর আরো অগ্রসর হব কাজের দিকে। 25% মতো নাকি অলরেডি হয়ে গেছে। আমি অবশ্য টেকনিশিয়ান নই, আমি জানি না, কিন্তু দেখার মতো কাজ শুরু হবে এখন। তো সবচেয়ে বড় এখন যে জিনিসটি, যে সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু এটার যে অর্থায়নের যে ধারা, এই অর্থায়নের ধারাটা আসলে কিভাবে হবে, এটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে আর কি। আমার মনে হয় সরকার সেই দিক থেকে ভালো বিবেচনায় নিয়ে চিন্তা ভাবনা করে আগাচ্ছেন। আর আরেকটি জিনিস যেটা আমি বলবো, যে মানুষের মধ্যে 2015 সালের শুরুর দিকে যে একটা অস্বস্তিকর একটা অবস্থা ছিল, সেটি বৎসরের যখন শেষের দিকে এবং দেখেন আরেকটি নির্বাচন হলো, এই অস্বস্তিটা কিন্তু কেটে গেছে। এটা কিন্তু একটা ভালো দিক অর্থনীতির জন্য, এবং আমার মনে হয় ভোক্তাদের এখন মোটামুটি একটা ভালো অবস্থা। তবে বিনিয়োগে একটু স্লতগতি দেখা যাচ্ছে, সেটা আর একটু সময় লাগবে আমার মনে হয় রাজনৈতিক। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পদ্মা সেতু একটা ইতিহাস সৃষ্টিকারী প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে এবং পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। কারণ এইখানে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে ইগনোর করে আমাদের নিজস্ব সক্ষমতা যে আছে, আমরা যে নিজেরা আমাদের সম্পদ দিয়ে এত বড় একটা প্রকল্প করতে পারি, সেই সক্ষমতাটা আমরা দেখিয়েছি। পাশাপাশি কিন্তু
আরো কতগুলো বড় অবকাঠামোগত মানে প্রকল্প এখন চলছে, যেমন মেট্রো রেল বা এই ধরনের আরো অনেকগুলো প্রকল্প আসছে, মানে চলছে, যেটা হলে পরে ইকোনমিতে এবছরে মানে আরো অনেক কর্মসংস্থান বা একটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আপনার কি মত? আমার মনে হয় যে অবকাঠামোগত উন্নয়ন যেদিকে যাচ্ছে, এটা আমাদের গ্রোথ রেটকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য খুবই দরকার। তবে এখানে শুধু পদ্মা সেতু নয়, আপনি ঠিকই বলেছেন, যেমন 4 লেন বিশিষ্ট হাইওয়ে বা সমুদ্র বন্দরের যে আধুনিকায়ন, হ্যাঁ, এটিও করতে হবে সাথে সাথে, এবং অন্যান্য মেট্রো রেল বা যেসব প্রজেক্ট আছে। কিন্তু আমাদের দেশে একটা আমাদের দুর্নাম আছে আর কি। দুর্নাম হলো যে আমরা যে কোনো জিনিস শুরু করি খুব ভালোভাবে, কিন্তু ফিনিশিংটা ভালোভাবে দিতে পারি না। এটা বাংলাদেশের একটা বদনাম সব ক্ষেত্রেই আছে, শুধু অবকাঠামোগত কাজ, রাস্তাঘাটের কাজের ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে। ধরেন একটা রেস্টুরেন্টকে অনেক ভালো খাবার দিয়ে শুরু করলো, কিছুদিন পরেই দেখবেন যে রেস্টুরেন্টের কোয়ালিটি আস্তে আস্তে ফল করছে। ঠিক একইভাবে আমাদের কেয়ারফুল থাকতে হবে, যেসব প্রকল্প সরকার হাতে নিয়েছে সেই প্রকল্পগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কিভাবে এটাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা যায়। তার কারণ যদি সময়সীমা পার হয়ে যায় তাহলে কিন্তু প্রজেক্টের কস্ট অনেক বেড়ে যাবে এবং মানুষের ট্যাক্স বার্ডেন যেটা, সেটা আরো অনেক বেড়ে যাবে। আমার মতে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি থাকে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে বাস্তবায়নের চ্যালেঞ্জ। এই বাস্তবায়নটা যদি সঠিক সময়ে না হয় তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের যে গতিধারা বা প্রবৃদ্ধির যে টার্গেট, হ্যাঁ, ভিশন 2021 এর যে টার্গেট, সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আপনি একটা চ্যালেঞ্জের কথা বলেছেন যে ইমপ্লিমেন্টেশনে এক ধরনের দক্ষতা বা স্বচ্ছতা এই জিনিসটা আনতে হবে। এইখানে আমরা দেখেছি যে 15 সালে আমাদের চ্যালেঞ্জ ছিল রাজনৈতিক অস্থিতিশীলতার একটা পরিবেশ ছিল, সেটা থেকে আমরা শেষের দিকে ওভারকাম করেছি। এই বছর আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আরো এক ধরনের স্থিতিশীলতা আসবে। তো এছাড়া কি আপনার কি মনে হয় এই বছরে 16 সালে আমরা যে নতুন বছরে আসলাম, এখানে আর কোনো বড় কোনো চ্যালেঞ্জ আমাদের সামনে আছে অর্থনীতির জন্য? আমার মতে রাজনৈতিক অস্থিতিশীলতার যে কথাটা বললেন, সেটা আমি খুব বেশি বড় করে 2016 সালে দেখছি না। তবে রাজনৈতিক যে আন্ডারস্ট্যান্ডিং, যেটা, এটা থেকেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হলে অস্থিতিশীলতা আসে। এই জায়গাটা কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার না যেটা আসলে কোন পর্যায়ে আছে। তবে দেখা যাচ্ছে যে এক ধরনের স্থিতিশীলতা দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যেমন সুন্দরভাবে ইলেকশনটা হলো, স্থানীয় সরকারের যে নির্বাচনটা হলো, এটা একটা এক্সাম্পল আর কি। তবে আগামীতে যে জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে করা যায় আগামীতে, যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যখন করার কথা আর কি, সংবিধান যেভাবে বলেছে, তাহলে এক ধরনের স্থিতিশীলতা দেশে আরো ভালোর দিকে যাবে। তাছাড়া আমার মতে আন্তর্জাতিকভাবে খুব বেশি চ্যালেঞ্জ আমি দেখি না। তার কারণ আন্তর্জাতিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল, সেটা হচ্ছে যে গ্লোবাল রিসেশন। সেই রিসেশন থেকে কিন্তু ওয়ার্ল্ড রিকভারির দিকে যাচ্ছে। এটা অদূর ভবিষ্যতে আবার ডাউন টার্নের দিকে যাওয়ার সম্ভাবনা 2016 সালে আমি খুব একটা দেখছি না। এটা গেল। আমরা আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, কিছুক্ষণ পর আমরা ফিরছি। আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে 18 নিউজের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী। তার সাথে আলোচনা হচ্ছে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। বিরতির আগে আপনি বলছিলেন যে দেশের সামান্য কিছু চ্যালেঞ্জ আছে, আভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে, বিদেশি বা বৈদেশিক চ্যালেঞ্জ তেমন নাই। তো এই প্রেক্ষিতে কি আমরা বলতে পারি যে আমাদের 16 সালটা 15 সালের তুলনায় অনেক বেশি অগ্রগতির বছর হবে? অবশ্যই। আমি তো আশাবাদী মানুষ, আমি সবসময় আশা দেখি, আমি কখনো নিরাশ হই না। তবে আমার মনে হয় চ্যালেঞ্জ আরেকটা আছে, যে হারে এই মধ্যম আয়ের দেশে
যাওয়ার জন্য যে ধরনের প্রযুক্তিগত উন্নয়ন দরকার, যদিও আমাদের এটা ডিজিটাল বাংলাদেশ হিসাবে আগাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমাদের যারা পার্শ্ববর্তী দেশ আছে তারাও কিন্তু ডিজিটাইজেশন আমাদের চেয়ে আরো অনেক দ্রুত গতিতে করছে। আমার মনে হয় এই জায়গাটায় আরো উন্নয়ন দরকার এবং সেটা দ্রুত গতিতে প্রযুক্তিগত উন্নয়ন দরকার। আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, যেটা মানব সম্পদ। আমাদের যে শিক্ষার হার, দেশটা যখন উন্নত হয় তখন শিক্ষার কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন খালি সাক্ষরতা থাকলেই হবে না, তার কারণ তার প্রপার স্কিল থাকতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ভালো জানতে হবে, নলেজ থাকতে হবে, অ্যাপ্লিকেশন থাকতে হবে। এই জিনিসটা যদি না থাকে, যেমন ধরেন কোরিয়া, থাইল্যান্ড, তারা কিন্তু প্রযুক্তিগত উন্নয়ন তার সাথে সাথে তারা কিন্তু শিক্ষা খাতটাকে R&D, যেটা রিসার্চ এবং ডেভেলপমেন্ট, শিক্ষা খাতকে কিন্তু তারা প্রপারলি সামনের দিকে নিয়ে গেছে, তার সাথে প্রযুক্তি এবং অবকাঠামোর একটা সমন্বয় করেছে। এই জায়গাটাতে যদি প্রপারলি আমরা না করতে পারি, এখন যদি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে এবং সরকার যদি সবসময় সে অস্থিরতা মোকাবেলা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সরকার কখনো দীর্ঘমেয়াদী এসব কাজ করতে পারবে না। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার এবং প্রত্যেকের বোঝা উচিত যে আসলে দেশটাকে আসলে এইভাবে রাখা যায় না, এটাকে আরো অনেক সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। এবং আমাদের যে তরুণ শক্তি, তরুণ জনশক্তি, এরাই কিন্তু দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে। প্রাইভেট সেক্টর যেভাবে আগাচ্ছে, জি আমরা দেখছি প্রাইভেট সেক্টর আগাচ্ছে, সরকারও চেষ্টা করছে যে আমাদের যে ইকোনমিক প্রগ্রেস বা গ্রোথ সেটাও বাড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আমাদের প্রবৃদ্ধি 6.5 বা এই 6 একটা ইয়ার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এটা কেন আমরা 7 বা 8-9% নিতে পারছি না? এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি যদি একটু সংক্ষেপে বলেন। সমস্যা আগে ছিল, এখন একটু কম। আগে সমস্যা ছিল যে গ্লোবাল রিসেশনের একটা ইম্প্যাক্ট সব দেশেই পড়েছে, বাংলাদেশেও কিছুটা পড়েছে। তার কারণ বাংলাদেশের এক্সটার্নাল সেক্টর তো সেই রিসেশনের সাথে আসলে রিলেটেড। আমার মতে যে সেই চ্যালেঞ্জটা ছিল, তবে আমি 2016 সালে সেই চ্যালেঞ্জ খুব বেশি দেখছি না। তার কারণ 2016 সালটা আরেকটু স্মুথ হওয়ার কথা। তবে মিডল ইস্টে যে ক্রাইসিস যাচ্ছে সেটার একটা ইম্প্যাক্ট আমাদের দেশে পড়তে পারে। এবং আমার মনে হয় আমাদের যে রেমিটেন্সের ফ্লো, সেখানে যে প্রবলেম ছিল সেটা মোটামুটি এখন সৌদি আরবের সাথে ভালো একটা হয়েছে। এবং আমার মনে হয় যে আমি খুব আশাবাদী, বোথ এক্সপোর্ট, রেডিমেড গার্মেন্টস এবং আমাদের যে রেমিটেন্স ইনকাম আসে, দুটোরই আমি একটা স্টেডি ফ্লো দেখতে পাচ্ছি 2016 সালে হওয়ার একটা সম্ভাবনা আছে। আর আরেকটা যেটা হচ্ছে আমাদের যে ইয়ং জনসংখ্যা, যেটা যুবশক্তি, এই যুবশক্তি দেখা যাচ্ছে তারা কাজের একটা স্পৃহা, সবচেয়ে বড় শক্তি হলো আমাদের বাংলাদেশের এটি। এবং এটি আমার মনে হয় এটা অটোমেটিক, প্রসেসটা অনেকটা অটোমেটিক। তার কারণ তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা আসলে এখানে বিশৃঙ্খলা দেখতে চায় না। তারা চায় লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই হোক এবং তারা চায় প্রযুক্তিগতভাবে দেশ অনেক উন্নত হোক। এই যে এক্সপেকটেশন বা প্রত্যাশা, এই প্রত্যাশা থাকলে কিন্তু কোনো জাতি পিছিয়ে থাকতে পারে না। তার কারণ প্রত্যাশাই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং যত প্রতিবন্ধকতা আসুক সেটাকে মোকাবেলা করার মানুষের একটা শক্তি তখন তৈরি হয়। এখানে একটা বিষয়, একটা অন্য বিষয় আমরা যেতে চাচ্ছি যে আমাদের যে আপনি এক্সটার্নাল অনেকগুলো বিষয় বলছিলেন, তো এই ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থায় তো আমরা আছি এবং আমরা LDC, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, আমরা নেতৃত্বে আছি, এই দেশগুলোর নেতৃত্বে আছি। এবং আপনি জানেন যে সম্প্রতি নাইরোবিতে 10th মিনিস্টেরিয়াল একটা কনফারেন্স হয়েছে। তো এই কনফারেন্সে আসলে আমাদের অ্যাচিভমেন্টটা কি, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আসলে WTO তো আগে ছিল গ্যাট, জেনারেলাইজড এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড, 1995 থেকে এটা WTO ফর্মাল একটা অর্গানাইজেশন হলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর মতো একটা পাওয়ারফুল। এরা মেইনলি যেটা করে পিওর ট্রেডটা কন্ট্রোল করে, ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার এগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে। আমার মনে হয় যে এখানে যে LDCর যে ওয়ার্ল্ড ট্রেডের মধ্যে যে পার্সেন্টেজ, সেটা কিন্তু অনেক কম। এবং আমি একটা ইন্টারেস্টিং দেই, ফিগার দেই, আমার এটা শুনলে আপনাদের অনেকেরই এটা কাজে লাগবে। যেমন ধরেন WTO-তে যে মেম্বারশিপ ফি, সেটা টোটাল মেম্বারশিপ ফির 11% দেয় যুক্তরাষ্ট্র। তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে চায়না 8%, তারপর জাপান 4.49, বাংলাদেশ 0.135%।
আর হচ্ছে ইন্ডিয়া 2.14, ইউকে 3.8, আর কেনিয়া যেখানে হলো সম্মেলন হলো 0.059%। তবে সেখানে কেনিয়া হয়তো এক ধরনের হোস্ট কান্ট্রি অ্যাডভান্টেজ পাবে, এটা সব ক্ষেত্রেই হয়, খেলার ক্ষেত্রে হয়, এবং আফ্রিকান কান্ট্রি তাদের নেগোসিয়েশনের এক ধরনের একটা টাইপ আছে। এখানে আমরা কিন্তু এলডিসি হিসাবে আমরা টোটাল 3টা ক্যাটাগরিতে এখানে নেগোসিয়েশনে 3টা গ্রুপের সাথে ইনভলভ বাংলাদেশে। তো সবচেয়ে নেগোসিয়েশনের সবচেয়ে বড় শক্তি নির্ভর করে আসলে ওই বাজেটে আমাদের যে অংশ সেটার উপরে। সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন 0.135% আমার, এটাই হচ্ছে আমার কিন্তু নেগোসিয়েশন ক্যাপাবিলিটি, মানে পাওয়ারটা আসলে পাওয়ারটা এতটুকুই লিমিটেড। কিন্তু আমাদের এখানে একটা ভুল ধারণা আছে, সবাই মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বাংলাদেশের বোধহয় একই ক্ষমতা, বা ইন্ডিয়ার যে ক্ষমতা বাংলা, এটা আসলে হয় না। এটা থিওরিটিক্যালি এক একটা দেশ, সব দেশই সমান, কিন্তু ডাব্লিউটিও নেগোসিয়েশনের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। তবে আমাদের কিছু কিছু লাভ আছে। একটা লাভ যেমন আমি বলবো যে সব দেশের ক্ষেত্রে এটা হচ্ছে, যেমন $1.3 ট্রিলিয়ন একটা ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা আইটি ইন্ডাস্ট্রিতে হবে, সেটার বেনিফিট বাংলাদেশ নিতে পারে। তবে এখন আমাদের ওই ধরনের আইটি প্রোডাক্ট নাই। তবে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা হচ্ছে, এই স্যাটেলাইটকে আমরা যদি রেন্টিং করি, ভাড়া দেই, সেখান থেকে আমরা এক ধরনের বেনিফিট পেতে পারি। এটা হচ্ছে আমার একটা আরেকটা হচ্ছে যে রুলস অফ অরিজিনের জন্য যে এক ধরনের স্পেশাল ট্রিটমেন্ট এলডিসির জন্য, যেটা ডিউটি ফ্রি অ্যাক্সেস, যেটা হ্যাঁ রুলস অফ অরিজিন একটু রিল্যাক্স করা হয়েছে। হ্যাঁ, রুলস অফ অরিজিন যেটা হবে, যে রুলস অফ অরিজিনের ক্ষেত্রে উন্নত দেশের ক্ষেত্রে যে ধরনের কড়াকড়ি, এলডিসির ক্ষেত্রে এতটা হবে না। ইভেন তারা যদি র মেটেরিয়াল বাহির থেকে এনেও প্রোডাকশন করে, সেটাও মেড ইন এলডিসি হিসাবে বিবেচনা হবে। তার মানে এক ধরনের স্পেশাল ট্রিটমেন্ট পাবে। আরেকটা হচ্ছে যে সার্ভিস ট্রেডের ক্ষেত্রে এক ধরনের বেনিফিট আমরা আশা করছি। তবে এটা অনেকটা অপশনাল। হ্যাঁ, আমি পুরো ডকুমেন্ট স্টাডি করে আমি এখনো পুরো ক্লিয়ার হয়নি যে এটা ম্যান্ডেটরি কিনা, সার্ভিস ট্রেডের ক্ষেত্রে যে কনসেশন দেওয়ার কথা এলডিসি কে। তো সেই হিসাবে আমার মনে হয় আমাদের দেশের যে ওয়ার্ল্ড ট্রেডে আমাদের যে অবস্থান, আমাদের যে ওয়ার্ল্ড ট্রেডের যে পার্সেন্টেজ, সেই হিসাবেই কিন্তু এই মেম্বারশিপ ফি। তার মানে ওয়ার্ল্ড ট্রেডে আমাদের টোটাল পার্সেন্টেজের আমাদের হচ্ছে 0.135%, তার মানে প্রায় 0.14% আর কি, যদি আমি বলি রাউন্ডিং আপ করলে। এটাই হচ্ছে আমার শক্তি। এবং আমরা কিন্তু ওখানে যাদের সাথে নেগোশিয়েট করছি, তারা কেউ 11%, কেউ 8%, কেউ 4.5%, কেউ 3.8। কোন বিশেষজ্ঞ অবশ্য বলেছেন যে ডাব্লিউটিওতে যেই আমাদের নেগোসিয়েশন স্কিল আছে, এটা থেকে খুব বেশি কিছু অ্যাচিভ করা একটু দুরূহ ব্যাপার। সেক্ষেত্রে আমরা হয়তো রিজিওনাল যে প্যাক্ট বা এই ধরনের এগ্রিমেন্টে আমরা যেতে পারি, বাইল্যাটারাল এগ্রিমেন্ট করতে পারি। তা আমার মনে হয় এগুলো আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা চিন্তা ভাবনা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।